আজ পঞ্চমী বোধনের আগেই পুজো মুডে রয়েছে বাঙালিরা যেমন পুজো মুডে রয়েছে, আর আমরাও কিন্তু স্টুডিও থেকে আজকে একেবারে পুজোর মুডে রয়েছি। প্রাণের পুজোয় মাতোয়ারা বাংলা, কিন্তু বৃষ্টির ভ্রুকুটির মধ্যেই কিন্তু রাজ্য জুড়ে উৎসবের মেজাজ। কলকাতা থেকে জেলা মণ্ডপে মণ্ডপে ভিড়, আর চতুর্থীর রাতে মণ্ডপে মণ্ডপে একেবারে জনজোয়ার। সাবেক থেকে ভিড় টানছে পুজো মণ্ডপগুলো। আর বিভিন্ন পুজো মণ্ডপ থেকে আজকে সকাল থেকে আমাদের প্রতিনিধিরা ঘুরে বেড়াচ্ছেন। কাশী বসলেন, উত্তর কলকাতার একদম পুরনো পুজো, সেই কাশী বসলেন থেকে আমাদের প্রতিনিধি রয়েছে সুস্মিতা, রয়েছে কাশী বসলেন থেকে, আর সন্তোষপুর লেকপল্লী থেকে রয়েছে সান্নিক। প্রথমেই সুস্মিতার কাছে যাব, কাশী বসলেনের পুজো নিয়ে একটুখানি কথা বলবে এবং অবশ্যই পুজো মণ্ডপের সকাল থেকে কি ছবি, কারণ কাশী বসলেন এবারে 88তম বছরে পদার্পণ করেছে এই পুজো এবং তাদের এবারের থিম কিন্তু পাকদণ্ডী। সকাল থেকে মণ্ডপের ছবিটা কেমন রয়েছে সুস্মিতা? দেখো জুনেলা, প্রথমেই তুমি যে বৃষ্টির ভ্রুকুটির কথা বললে, সেই বৃষ্টির ভ্রুকুটি কাটিয়ে আম জনতা, আম বাঙালি, তারা যে পুজো মুডে বা ফেস্টিভ মুডে চলে গিয়েছে, সেটা একেবারে প্রথমার দিন রাত বা দিন থেকেই নজরে এসেছে। দুর্গাপুজোর আনন্দে যাতে ভাটা ফেলতে না পারে বৃষ্টি, সে কারণেই সকাল সকাল পুজো মণ্ডপ পরিদর্শন, সেই পরিদর্শনে বেরিয়েছেন বাঙালি। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে 88 বছরে উত্তর কলকাতার কাশী বসলেনে, যে পুজো মণ্ডপের এবারের থিম পাকদণ্ডী, আর যেখানে লীলা মজুমদারের সাহিত্য কলা ফুটে উঠেছে। পুজো মণ্ডপ একবার পরিদর্শন করায় গোটা পুজো মণ্ডপ বা পুজো মণ্ডপ প্রাঙ্গণ জুড়েই রয়েছে লীলা মজুমদারের লেখনী, লীলা মজুমদারের সাহিত্য, লীলা মজুমদারের স্মৃতি। আর সেই স্মৃতির টুকরো কোলাজি কাশী বসলেন, যার পুজোর থিম এবার পাকদণ্ডী। মায়ের বোধন আজই মাঝরাতে রয়েছে এবং সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং গোটা পুজো প্রাঙ্গণের আশেপাশে যে বাড়ি রয়েছে, সেই বাড়িগুলিকেও সুন্দরভাবে ব্যবহার করেছেন শিল্পী অনির্বাণ দাস। সেই বাড়ির দেওয়ালেও শিল্পী লীলা মজুমদার, সাহিত্যিক লীলা মজুমদারের যে লেখনী, তার যে কলা, তার যে কীর্তি, সেই কীর্তির টুকরো কোলাজ ফুটে উঠছে এবং সাধারণ মানুষের ভিড়টা দেখলে বোঝার উপায় নেই যে পঞ্চমীর সকাল এটা। তার কারণ মর্নিং ওয়াক থেকে আরম্ভ করে যারা মণ্ডপ পরিদর্শন, পুজো পরিক্রমায় এসেছেন, তারা প্রত্যেকেই উপস্থিত রয়েছেন এবং তাদের সকলেরই একটাই মন্তব্য বা একটাই মানসিকতা, যাতে রাতের ভিড় এবং বৃষ্টির যে ছায়া, বৃষ্টির যে সমস্যা, সেই সমস্যাটা মেটানো যায়। এবং দেখতে পাচ্ছ একেবারেই ছোট ক্ষুদে সদস্য, তারা যেমন রয়েছে পরিবারের ক্ষুদে সদস্য থেকে পরিবারের একেবারে সিনিয়র, তারা প্রত্যেকেই রয়েছে। কথা বলবো, হঠাৎ করে একেবারে পঞ্চমীর সকালেই মণ্ডপ পরিদর্শন। সকালবেলা আমরা এই কারণে এসেছি যে ফাঁকা পাই, যাতে সন্ধ্যেবেলা আসলে এত ভিড় হবে, হ্যাঁ, আর ছোট্ট বেবি নিয়ে ওই জন্য আমরা ভোরবেলা এসেছি, যাতে মানে ফাঁকা পায় না, সন্ধ্যেবেলা প্রচন্ড ভিড় হয়ে যায়। ভিড় এড়ানোর জন্য সকাল সকাল মণ্ডপ পরিদর্শন। আরো একবার কথা বলার চেষ্টা করি, সকাল সকালই মণ্ডপ পরিদর্শন কেন? কারণ কি বৃষ্টি, যাতে একটুখানি বৃষ্টি না পাই, ভিড়টা কম পাই, ফাঁকা পাই, সেই জন্য আমাদের সকাল সকাল আর কি পরিদর্শন করা। কেমন চলছে, কেমন যাচ্ছে পুজো? একেবারে শুরু ফেস্টিভ মুডে। ভেবেছিলাম তো বৃষ্টি হবে, খুবই খারাপ যাবে, কিন্তু ঠাকুরের আশীর্বাদে ঠিকঠাক আছে, ওয়েদার এখনো ভালোই চলছে, খুব ভালো। মা দুর্গার আশীর্বাদে পুজো এমনই কাটুক, সকলের প্রার্থনা করছেন আবারও বৃষ্টির ভ্রুকুটি যাতে না ফেস করতে হয়, বৃষ্টি যাতে ঠাকুর দেখার পথে, পুজো পরিক্রমার পথে কোনোভাবেই অন্তরায় হয়ে না দাঁড়ায়। বোঝাই যাচ্ছে কাশী বসলেনের পুজো জুড়ে আছেন বাঙালি প্রিয় সাহিত্যিক লীলা মজুমদার। কাশী বসলেনের পাশাপাশি যেমন দেখলাম, এবার একটু সন্তোষপুর লেকপল্লীর দিকে আমাদের নজর রাখতে হচ্ছে, কারণ এই পুজো 68 বছরের ধরে হয়ে আসছে। সন্তোষপুর লেকপল্লীর এই পুজো এবছরে তাদের ভাবনা জলচিত্র। মণ্ডপ সজ্জায় ভারতীয় চারুকলার শিল্প ঐতিহ্যবাহী জল রঙের ধারা রয়েছে। সান্নিক রয়েছে আমাদের সঙ্গে, সরাসরি চলে যাব সান্নিকের কাছে। সান্নিক, উত্তর কলকাতার কাশী বসলেনের ভিড়ের ছবি দেখলাম, প্যান্ডেল হপিং সকলে করছেন। এই পুজো মণ্ডপে কেমন ভিড় রয়েছে, কি বলছেন যারা পুজো দেখতে আসছেন? জুনেলা, সুস্মিতা এতক্ষণ যে ছবি দেখাচ্ছিল, বাঙালির সাহিত্য কলার একটা নিদর্শন যেমন কাশী বসলেন তুলে ধরেছে, ঠিক তার পাশাপাশি আমি সন্তোষ মিত্র স্কোয়ার, এখানে সন্তোষপুর লেকপল্লী, মাফ করবেন, এই জায়গাতে দাঁড়িয়ে রয়েছি, যেটা মূলত দক্ষিণ কলকাতাতে বাঙালির চারুকলার শিল্প, অর্থাৎ
বাঙালি যেরকমভাবে জল রঙের যে ধারা নিয়ে এসেছিল, অবনীন্দ্রনাথ ঠাকুরের নিয়ে আসা বাঙালি জল রঙের ধারা, সেই ধারাকে কিন্তু তুলে ধরেছে এই পুজো মণ্ডপ। প্রথমে একটু মণ্ডপটা একটু অবশ্যই ঘুরে দেখাতে হবে, কেননা এত সুন্দরভাবে যারা অন্তত চিত্রশিল্প যারা ভালোবাসেন, যারা ছবি আঁকতে ভালোবাসেন, যারা বিভিন্ন এক্সিবিশনে যেতে ভালোবাসেন, তাদের জন্য অন্তত এই মণ্ডপ একটা আলাদা ট্রিট হিসেবেই সামনে আসবে, তা বলাই যায়। জল রঙের সুন্দর সুন্দর কাজ যেমন রয়েছে, তার পাশাপাশি অবশ্যই রয়েছে বাঙালির চিত্র চারুকলার যে শিল্প, তার ইতিহাস, তার এই ইতিহাসে যারা একেবারে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন তারা প্রত্যেকে। এর পাশাপাশি এই জায়গাটা মূলত যেখানে রয়েছে তার মানে উপরের যে প্ল্যাটফর্মটা, নিচের প্ল্যাটফর্মে বেশ কিছু এই চিত্রশিল্প তৈরি করার অবস্থায় এরকম জল রঙের প্ল্যাটফর্মে জলে ছবি আঁকার ছবি, সেগুলোও কিন্তু এখান থেকে দর্শকরা সেই ছবিটাও দেখতে পাবেন। যারা আসছেন, যারা সকাল সকালই যারা ঠাকুর দেখার পর্বটা সেরে নিতে চাইছেন, তাদের সঙ্গে অবশ্যই এর মধ্যে একটু কথা বলতে হবে। দিদি, একটু কথা বলছি, কোথা থেকে আসছেন? এই যাদবপুর থেকে। সকাল সকাল ঠাকুর দেখে নেওয়া লোকাল এরিয়ায়, মানে ওবেলা কি এই জায়গাগুলো ভিড় প্রচন্ড তো হয়, এই বেলাটা কেন? মানুষকে নিয়ে তাই সকালে বয়স্ক মানুষকে নিয়ে। আর মোটামুটি এরপরে প্ল্যান কি, মানে সারাদিনই কি আজকে চলবে এরকম? হ্যাঁ, এই সকালবেলাতেই যেটুকু দেখা যায় কাছাকাছির ভেতর দেখবো। যারা আশেপাশে রয়েছেন সকাল সকাল অনেকেই মর্নিং ওয়াক সেরে, যেমনটা সুস্মিতাও দেখাচ্ছিল, এখানেও ছবিটা অনেকটাই তাই, যে সকাল সকাল মর্নিং ওয়াক সেরে অনেকেই কিন্তু একদমই শানিক বোঝা যাচ্ছে যারা ভিড়টাকে পছন্দ করছেন না, ভিড়ের মধ্যে যেতে চাইছেন না, তারা সকালটাকেই পছন্দ করে নিচ্ছেন এবং সকাল সকালই পুজো মণ্ডপে চলে যাচ্ছেন। অনেকে ধন্যবাদ শানিক, আবারও তোমার কাছে ফিরে আসবো। বাংলার বাইরে হেনস্থার শিকার এ রাজ্যের পরিযায়ী শ্রমিকেরা। বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালী বিবি সহ 6 পরিযায়ী শ্রমিককে। আর এই মামলায় কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা খেল কেন্দ্রীয় সরকার। 4 সপ্তাহের মধ্যে ভারতে ফেরাতে হবে এই পরিযায়ী শ্রমিকদের, কেন্দ্রকে নির্দেশ দিল আদালত। বাংলার বাইরে বারবার হেনস্থার শিকার হতে হয়েছে এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের। বাংলা বলায় বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, কাউকে আটকে রাখা হয়েছে ডিটেনশন ক্যাম্পে, কাউকে পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে, যেমনটা হয়েছে বীরভূমের পরিযায়ী শ্রমিক সোনালী বিবির সঙ্গে। এই মামলায় কলকাতা হাইকোর্টে বিপাকে পড়ল কেন্দ্রীয় সরকার। হাইকোর্টের নির্দেশ, বীরভূমের বাসিন্দা পরিযায়ী শ্রমিক অন্তঃসত্ত্বা সোনালী বিবি সহ 6 জনকে ভারতে ফেরাতে হবে। 4 সপ্তাহের মধ্যে বাংলাদেশ থেকে ভারতে ফেরাতে হবে। কেন্দ্রীয় সরকারকে এমন নির্দেশ হাইকোর্টের। কলকাতা হাইকোর্টকে আমার ধন্যবাদ। দিল্লির পুলিশে যেভাবে অন্যায় করে আছে, একবারে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে, খুব অন্যায় কাজ করেছে। আমার বাড়িটা বাংলাদেশ নয়। কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতুব্রত কুমার মিত্র ডিভিশন বেঞ্চ মন্তব্য করে, 24শে জুন দিল্লিতে আটক করা হয় বীরভূমের 6 জন পরিযায়ী শ্রমিককে। তাদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা। 48 ঘন্টার মধ্যে তাদের বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয়। এই পরিযায়ী শ্রমিকদের যেভাবে আটকে রাখা হয় এবং বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়, সেই প্রক্রিয়া বেআইনি। তাই কেন্দ্রের এই সিদ্ধান্ত খারিজ করা হলো। হাইকোর্টের নির্দেশ, 4 সপ্তাহের মধ্যে সোনালী বিবি সহ 6 জনকে ফিরিয়ে আনতে হবে। নির্দেশ কার্যকরের উপর 6 সপ্তাহের স্থগিতাদেশ চায় কেন্দ্রীয় সরকার। সেই আবেদন এদিন খারিজ করে দেয় হাইকোর্ট। দিল্লি পুলিশ উৎসাহের আধিক্য দেখিয়ে দ্রুততার সঙ্গে এদের ভাগ্য নির্ধারণ করেন। বাংলাদেশের যে বিভিন্ন কাগজপত্র রয়েছে, যে তারা সেখানে গ্রেপ্তার হয়ে রয়েছেন, অন্তঃসত্ত্বা সোনালী সেখানেই রয়েছেন। আমাদের দেশের যে সংবিধান, যে বেসিক স্ট্রাকচারের কথা আমরা বলি, গর্বের হাত ধরে আমরা এদের দেশে ফিরিয়ে আনতে পারব। বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালী বিবি দিল্লির রোহিণীতে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। যে সময় বাংলাদেশি সন্দেহে পুলিশ তাকে আটক করে, তখন সোনালী অন্তঃসত্ত্বা। অভিযোগ, বাংলায় কথা বলায় 24শে জুন সোনালী সহ বীরভূমের 6 জন শ্রমিককে আটক করে দিল্লি পুলিশ। 48 ঘন্টার মধ্যে অর্থাৎ 26শে জুন অসম সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়। সোনালী বিবিকে ঘরে ফেরাতে কলকাতা হাইকোর্টে হেভিয়াস কর্পাস মামলা দায়ের করা হয়। এই মামলার দ্রুত নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়। সেই মামলার রায়ে বিপাকে কেন্দ্রীয় সরকার। আদালতের নির্দেশে খুশি সোনালী বিবির পরিবার। কলকাতা হাইকোর্টকে আমার ধন্যবাদ। মমতা ব্যানার্জি আর সামেরুল ইসলাম না থাকলে আমার মেয়ে ছেলেকে আমার ক্ষমতা নেই আনা। দিল্লির পুলিশে যেভাবে অন্যায় করে আছে, না জানি না জাজ করি, একবারে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে, খুব অন্যায় কাজ করেছে। আমার বাড়িটা বাংলাদেশ নয়। নিউজ 18 বাংলা।
সার মুখে ফের সোনার বাংলা ডাক গড়ার ডাক, পুজোদ্বোধনেও বিজেপি সরকার গঠনের ডাক, বাঙালি যাত্রা বিমানে শান দিয়ে বার্তা অমিত শাহর। সার সোনার বাংলা ডাকে পাল্টা কটাক্ষ অভিষেকের। ডাবল ইঞ্জিন সরকারের উন্নয়নের বেহাল দশা নিয়ে খোঁচা, বাংলার বঞ্চনা নিয়েও তোপ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। मैंने मां के सामने प्रार्थना की है कि इस चुनाव के बाद बंगाल में एक ऐसी सरकार बने जो सोनार बांग्ला का निर्माण कर पाए, हमारा बंगाल फिर से सुरक्षित, समृद्ध, शांत, सुजलाम सुफलाम बने, कवि गुरु के कल्पना के बंगाल का निर्माण हम कर पाए। তা সোনার বিহার হলো না কেন? সোনার উত্তরপ্রদেশ হলো না কেন? বাংলার ব্রিজকে উত্তরপ্রদেশের সরকার অ্যাডে ব্যবহার করে, তাহলে সোনার উত্তরপ্রদেশে কি একটা বীজ তৈরি করতে পারলো না বিজেপির সরকার গত 7 বছরে? সোনার মধ্যপ্রদেশ হলো না কেন? পার্শ্ববর্তী রাজ্য সোনার ত্রিপুরা হলো না কেন? সোনার আসাম হলো না কেন? 5 বছর ঝাড়খণ্ডে ক্ষমতায় ছিল, সোনার ঝাড়খণ্ড হলো না কেন? আপনি বলছেন বাংলায় আমরা এলে অন্নপূর্ণা ভান্ডার দেবো, সাধুবাদ জানাই, তাহলে পাশে ত্রিপুরায় দিন, আসামে দিন। সার বিদ্যাসাগর স্তুতিতে তোড়জোড়, শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের অবদান স্মরণ, সার বিদ্যাসাগরকে শ্রদ্ধা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। পাল্টা শাহকে খোঁচা অভিষেকের। বাংলা এসেও বিদ্যাসাগরের বাড়িতে না যাওয়ায় খোঁচা, বিজেপি বাংলা বিরোধী বলেই শাহকে তোপ। বিদ্যাসাগরের মূর্তি ভাঙায় বিজেপির হয়ে ক্ষমা চান বলেও খোঁচা। महान शिक्षाविद, समाज सुधारक वंदनीय ईश्वर चंद्र विद्यासागर का भी जयंती। इन्होंने न केवल बंगाल, समग्र देश में उस जमाने में जब हम गुलाम थे, तब शिक्षा के लिए जो किया है इसको कोई भुला नहीं सकता। बंगाली भाषा, बंगाल की संस्कृति, बंगाल के व्याकरण और महिलाओं की शिक्षा के लिए ईश्वर चंद्र विद्यासागर जी ने अपना पूरा जीवन समर्पित किया। श्री ईश्वर चंद्र विद्यासागर के चरणों में मन पूर्वक प्रणाम करता हूं। 2019 সালে যে ঘটনাটা এখানে হয়েছিল এবং যার নেতৃত্বে ঘটেছিল, সেই মূর্তিও, ভাঙা মূর্তিও ভিতরে রাখা রয়েছে। আমার সত্যি খারাপ লাগলো যে আমি যখন শুনলাম যে তিনি ঠিক 10 মিনিট দূরে একটা পুজো মণ্ডপ উদ্বোধন করতে গেছেন, তার এতটুকু বিবেকবোধ নেই যে আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 205তম জন্মদিবস, সেখানে গিয়ে অন্তত বিদ্যাসাগরের যে বাড়ি রয়েছে বা বিদ্যাসাগর কলেজে গিয়ে ন্যূনতম শ্রদ্ধাটা অর্পণ করি বা নিবেদন করি। এই কারণেই আমরা এদেরকে বাংলা বিরোধী বলেছি। আর আপনি এই যে দুর্গা মন্দির, কালী মন্দিরে যাচ্ছেন, যান, কিন্তু তার আগে ক্ষমা চান যে বাংলার প্রতি যে অবিচার, অন্যায়টা করেছেন, এবং যত বাংলার বিরোধিতা করেছে বাংলার মানুষ তত গর্জে উঠেছে। আর এবার একটু ওয়েদার আপডেটের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে, কারণ পুজোয় তো প্রতিদিন বৃষ্টি, ছাতা নিয়ে প্যান্ডেল হপিং। পঞ্চমী থেকে অষ্টমী দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, এমনটাই বলছে হাওয়া অফিস। নবমী দশমীতে ভাসতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আরও বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সান্নিক ঘোষ। সরাসরি চলে যাবো সান্নিকের কাছে। সান্নিক, শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। পুজোয় প্রত্যেক দিন বৃষ্টি, ছাতা নিয়ে প্যান্ডেল হপিং, আজকে পঞ্চমীতে কেমন ওয়েদার থাকবে আগে প্রথমে জানতে চাইবো, কি বলছে হাওয়া অফিস? একেবারে জুনেলা, তোমাকেও শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। এবং এই গোটা পুজোকে নিয়ে আলিপুর হাওয়া অফিসের তরফে কিন্তু খুব একটা স্বস্তির বার্তা দেওয়া হয়নি। পুজোতে বৃষ্টি থাকবে কিনা সেটাই সবার প্রশ্ন থাকে, এবং হাওয়া অফিস থেকে পরিষ্কার জানানো হয়েছে গোটা পুজো জুড়েই কিন্তু এবার বৃষ্টি চলবে। শুধুমাত্র শহর কলকাতা নয়, রাজ্য জুড়েই বৃষ্টি চলবে তেমনটাই জানানো হয়েছে। তবে তাও কিছুটা যদি তার মধ্যে স্বস্তি বলো, তা সেটা হচ্ছে পঞ্চমী থেকে অষ্টমী পর্যন্ত এই বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে, অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি, মাঝে মধ্যে 2-1 পশলা করে বৃষ্টি হবে, আবার আকাশ পরিষ্কার হবে, এইভাবে বৃষ্টি চলবে। আজকে পঞ্চমীর জন্য সেই পূর্বাভাস রয়েছে। যেমন এখন আমি সকালবেলা বাইরে রয়েছি, আকাশ একেবারে নীল হয়ে রয়েছে, কোনো আকাশে কালো মেঘের কোনো ছবি নেই, কিন্তু হঠাৎ করে আকাশে কালো মেঘ, গতকালও আমরা যেরকম দেখলাম সেই রকমই 1 পশলা 2 পশলা করে বৃষ্টি আজকে পঞ্চমীর দিন। এবং এই অর্থাৎ পঞ্চমী থেকে অষ্টমী পর্যন্ত মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে, হাওয়া অফিস এমনটাই বলছে। কিন্তু নবমী দশমীতে কেমন ওয়েদার থাকবে, হাওয়া অফিস সেই বিষয়ে কি বলছে? নবমী দশমীর ক্ষেত্রে স্পষ্ট জানানো হয়েছে ভারী বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাবে নবমী দশমী থেকে। অষ্টমীর অবধি আকাশটা পরিষ্কার থাকবে। নবমীর ফার্স্ট হাফ অর্থাৎ প্রথমার্ধে আকাশ পরিষ্কার থাকলেও দ্বিতীয়ার্ধ থেকে
ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তেমনটাই কিন্তু হাওয়া অফিস জানাচ্ছে। পাশাপাশি দশমীর পরে কিন্তু দক্ষিণবঙ্গ জুড়েই ভারী বৃষ্টি চলবে এবং দশমী অর্থাৎ মায়ের বিসর্জন পর্বে এবার কিন্তু যথেষ্ট বৃষ্টিপাত হতে পারে, তেমনটাই কিন্তু আপাতত পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বেশ, অনেক ধন্যবাদ শানে। আগামী দুদিনে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কয়েকটা জেলায় দেওয়া হয়েছে: দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। মূলত আজকে সন্ধ্যা থেকে কালকে সন্ধ্যার মধ্যেই এই পিরিয়ডের মধ্যে বৃষ্টিপাতটা বেশি হওয়ার সম্ভাবনা থাকছে। আমাদের অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, যেটা আমরা পাসিং শাওয়ার বলি, আমাদের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আজকে 26 আর 27 এই দুদিনের পরে বৃষ্টিপাত কমবে। 28, 29, 30 1 তারিখ নাগাদ আরেকটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে 2 তারিখে আমাদের পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতাও দেওয়া হয়েছে 2 তারিখে। আগামী 3 দিন পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে।